নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো জ্ঞান স্রোত। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে ক্লাস 12 থার্ড সেমিস্টারের যে সকল ছাত্রছাত্রীদের ENVS অর্থাৎ পরিবেশবিদ্যা বিষয়টি রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে তোমাদের পরিবেশবিদ্যার প্রথম অধ্যায় বাস্তুবিদ্যার নীতির 1.4 ইউনিট নিয়ে আলোচনা করব। এর আগে 1.1, 1.2 এবং 1.3 কিন্তু আমি আলোচনা করে দিয়েছি। যারা যারা এখনও সেই ভিডিওগুলো দেখো নাই অবশ্যই দেখে নাও। তোমরা যদি সেই ভিডিওগুলো দেখো তাহলে অবশ্যই কিন্তু সেই ইউনিট থেকে আসা যে কোনো প্রশ্নের উত্তরে সহজে সমাধান তোমরা কিন্তু করতে পারবে। ঠিক সেরকমভাবে আজকের ভিডিওটি তোমরা যদি শেষ অবধি দেখো 1.4 ইউনিটের কিন্তু যে কোনো প্রশ্নের উত্তর সহজেই করে আসতে পারবে এবং এই ইউনিটের কিন্তু কনসেপ্ট তোমাদের মাথার ভিতরে থাকবে। তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটিকে। তো আজকে আমরা ক্লাস 12 সেমিস্টার 3 ENVS পরিবেশবিদ্যার প্রথম অধ্যায় বাস্তুবিদ্যার নীতির 1.4 ইউনিট, যেটার নাম কি বাস্তুতন্ত্রের গঠন। এবং এখানে আমরা কি দেখব, জীবজাত ও অজীবজাত উপাদান সমূহ এবং বাস্তুতন্ত্রে তাদের ভূমিকা। এই ইউনিটে আমরা যে যে পার্টগুলো পরপর স্টেপ বাই স্টেপ দেখব সেগুলা কিন্তু প্রথমেই আমরা দেখে নিব মূল ধারণা এবং গুরুত্বপূর্ণ শব্দার্থ। প্রথমে বাস্তুতন্ত্রের সাংগঠনিক একক, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাস্তুতন্ত্রের সাংগঠনিক একক কোনটাকে বলা হয়? পুষ্টি স্তরকে বলা হয়। পুষ্টি স্তরকে বলা হয় হচ্ছে বাস্তুতন্ত্রের সাংগঠনিক একক। এই পুষ্টি স্তরকে কিন্তু ইংরেজিতে বলা হয় ট্রফিক লেভেল। ট্রফিক লেভেল, এই যে আমরা ট্রফিক লেভেল বললাম, তো এটি হচ্ছে গ্রিক শব্দ ট্রফি থেকে এসেছে। ট্রফিক লেভেল, যে ট্রফিক পার্টটা, এটা কিন্তু গ্রিক শব্দ ট্রফি থেকে এসেছে, যার অর্থ কি পুষ্টি সাধন। বোঝা যাচ্ছে? এবার আমরা কি দেখব, শক্তি প্রবাহের দিক। শক্তি প্রবাহ কেমন হয়? শক্তি প্রবাহ সর্বদা কিন্তু একমুখী হয়। কি হয়? একমুখী হয়। মাথায় রাখবে, সৌরশক্তি উৎপাদক থেকে খাদকের দিকে প্রবাহিত হয়। বুঝতে পেরেছ? সৌরশক্তি উৎপাদক থেকে ডাইরেক্টলি খাদকের দিকে কিন্তু প্রবাহিত হবে। এখানে একটা জিনিস মাথায় রাখবে যে শক্তির যে সূত্র রয়েছে, কি বলতো, এটা 10% সূত্র। কত বললাম? শক্তির সূত্র 10%। এটা কে করেছিল? লিন্ডেম্যান, বিজ্ঞানী লিন্ডেম্যান করেছিল। মাথায় রাখবে শক্তির সূত্র কত? 10%। এবার শক্তির মূল উৎস কি? খাদ্য শৃঙ্খলে সমস্ত শক্তির মূল উৎস কিন্তু সূর্য। তাহলে এই টপিকটা বোঝা গিয়েছে। এবার আমরা কি দেখব, বাস্তুতন্ত্রের উপাদান সমূহ। বাস্তুতন্ত্রের দুটি উপাদান, একটি অজীবজাত উপাদান আর একটি জীবজাত উপাদান। অজীবজাত উপাদানকে কিন্তু তিনটি ভাগে ভাগ করা যায়। কি কি? প্রথমে হচ্ছে জৈব উপাদান, অর্থাৎ জৈব উপাদান কোনটা? মৃত উদ্ভিদ ও প্রাণীর জটিল যৌগ। মৃত উদ্ভিদ এবং প্রাণীর জটিল যৌগ, যেমন কি কি হতে পারে? হিউমাস বা ইউরিয়া, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই জিনিসগুলো এটা দিয়ে বলতে পারে এটা কোন উপাদানের মধ্যে পড়ে? জৈব উপাদান, অজীবজাত উপাদানের মধ্যে পড়ছে। এই পার্টগুলো কিন্তু দেখবে, হিউমাস বা ইউরিয়া, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। এরপরে আমরা দেখবো অজৈব উপাদান। অজৈব উপাদান কোনটা? খনিজ ও গ্যাসীয় উপাদান, যা পুষ্টি চক্রে কি হয়? আবর্তিত হয়। খনিজ ও গ্যাসীয় উপাদান যা পুষ্টি চক্রে আবর্তিত হয়, যেমন কি কার্বন, ক্যালসিয়াম, সালফার, ফসফরাস, অক্সিজেন। এগুলোকে কি বলা হয় বলতো? এরা উদ্ভিদের ম্যাক্রো ও মাইক্রো নিউট্রিয়েন্টে সাহায্য করে। বুঝতে পেরেছ? ম্যাক্রো এবং মাইক্রো নিউট্রিয়েন্টে। আর আরেকটা হচ্ছে ভৌত উপাদান, জলবায়ুগত উপাদান। ভৌত উপাদান কোনটা? জলবায়ুগত উপাদান। কি কি হবে জলবায়ুগত হলে? সূর্যালোক, জল, মাটি, বাতাস, তাপমাত্রা। তাহলে অজীবজাত তিনটি উপাদান, জৈব, অজৈব এবং ভৌত। এবার আমরা আলোচনা করব সজীব উপাদানকে নিয়ে। তো এই সজীব উপাদান, যেটাকে বলা হয় কিন্তু ইংরেজিতে বায়োটিক কম্পোনেন্টস। তো এই সজীব উপাদানকে কিন্তু আবার তিনটি ভাগে ভাগ করা যায়। যার প্রথম ভাগ হচ্ছে উৎপাদক বা স্বভোজী। উৎপাদক বা স্বভোজী, যেটাকে ইংরেজিতে কি বলা হয়? অটোট্রফস। অটোট্রফস, অটোট্রফস। এরা কি? এরা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করে। এরা নিজেদের খাদ্য কি করছে? নিজেরাই তৈরি করছে। এদের দুটি ভাগ আছে, অর্থাৎ উৎপাদক এবং স্বভোজী বা অটোট্রফসের কিন্তু দুটি ভাগ আছে। কি কি? একটা আলোকজীবী ফটোট্রফস আর একটা রাসায়নিক জীবী, যাকে বলা হয় কি? কেমোট্রফস। আলোকজীবী ফটোট্রফস, রাসায়নিক জীবী, কেমোট্রফস। আলোকজীবী ফটোট্রফস, রাসায়নিক জীবী, কেমোট্রফস। মাথায় রাখবে, আলোকজীবী কোনটা? যারা সূর্যালোক ব্যবহার করে। আলোকজীবী কি? যারা সূর্যালোক ব্যবহার করে, যেমন কি সবুজ উদ্ভিদ। আর রাসায়নিক জীবী কোনটা? যারা রাসায়নিক সংশ্লেষ করে।
রাসায়নিক কি করছে, সংশ্লেষ করছে। এখানে কি হচ্ছে, যেমন কি ক্লোস্ট্রিডিয়াম, সালফার ব্যাকটেরিয়া, নাইট্রিফাইন ব্যাকটেরিয়া, এই যে পার্টগুলো, এই যে উদাহরণগুলো দিচ্ছি, এগুলো কিন্তু তোমাদের ছোট প্রশ্নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আমরা আলোচনা করবো হচ্ছে খাদক বা পরভোজী, যাকে ইংরেজিতে কি বলা হয়, হেটেরোট্রফস। খাদক বা পরভোজীকে কি বলা হচ্ছে, হেটেরোট্রফস, অর্থাৎ খাবারের জন্য অন্যের উপর নির্ভরশীল। আগের থেকে ছিল যারা সূর্যালোক ব্যবহার করে, সবুজ উদ্ভিদ, আর রাসায়নিক জীবিকা ছিল যারা রাসায়নিককে সংশ্লেষ করে। কিন্তু খাদক বা পরভোজীতে কি হচ্ছে, পরভোজী মানে পরের উপর নির্ভরশীল, মানে হেটেরোট্রফস, খাবারের জন্য অন্যের উপর নির্ভরশীল। এদেরকে কি বলা হয়, ম্যাক্রো কনজিউমার, ম্যাক্রো কনজিউমার বা বৃহৎ খাদক বলা হয়। যেমন কি ধরে নাও তৃণভোজী, তৃণভোজী কি প্রাথমিক খাদক, অর্থাৎ যারা ঘাস খায়। হরিণ ধরে নাও মাংসাশী, যারা গৌণ এবং প্রগৌণের মধ্যে পড়ছে, অর্থাৎ যারা কি করছে, যারা মাংস খাচ্ছে। আর একটা কি সর্বভুক, যারা সব ধরনের খাবার খায়, যেমন আমরা মানুষ। তাহলে এই পার্টটা বুঝতে পেরেছো, তৃণভোজী, মাংসাশী, সর্বভুক। তো এটা কিন্তু খাদ্যাভ্যাসের ধরন অনুযায়ী। আর একটা জিনিস কি বলতো, খাদ্যাভ্যাসের সম্পর্ক অনুযায়ী একটা ভাগ আছে, এবং প্রাথমিক খাদক উদ্ভিদ খায়, গৌণ খাদক এরা কি হচ্ছে, প্রাথমিক খাদকদের খাচ্ছে, আর প্রগৌণ খাদক যারা গৌণ খাদকদের খাচ্ছে। এটা কিন্তু খাদ্য খাদক সম্পর্ক অনুযায়ী, আর এটা যেটা বোঝালাম খাদ্যাভ্যাসের ধরন অনুযায়ী। বুঝতে পেরেছো? এবার আমরা কি দেখবো, পরবর্তী পার্ট, যেটা আমাদের সজীব উপাদানের 3 নম্বর পার্ট, বিয়োজক ও রূপান্তরণ। এখানে একটা সূক্ষ্ম পার্থক্য আছে, যেটা আমি পরে আলোচনা করছি। বিয়োজক ও রূপান্তরণকে কি বলা হয়, ডিকম্পোজার্স। ডিকম্পোজার্স কি, মৃত জীবদেহকে পচনে সাহায্যকারী অণুজীব, অণুজীব বলতে ব্যাকটেরিয়া, ছত্রাক, এদের মাইক্রো কনজিউমার বা অনুখাদক বলা হয়। অনুখাদক কোনটা, অ্যাজোটোব্যাক্টর, অ্যাজোটোব্যাক্টর মাথা রাখবে, হ্যাঁ। অর্থাৎ মৃত জীবদেহকে পচনে সাহায্যকারী অণুজীব, ব্যাকটেরিয়া, ছত্রাক, এদের মাইক্রো কনজিউমার বা অনুখাদক বলা হয়। অনুখাদক কোনটা বললাম, অ্যাজোটোব্যাক্টর। এবার দেখো একটা সূক্ষ্ম পার্থক্য বলেছিলাম বিয়োজক এবং রূপান্তরকের মধ্যে, কি জেনে নাও। বিয়োজক কোনটা, যারা মৃত দেহাবশেষ পচিয়ে সরল জৈব যৌগে রূপান্তর করে, যারা মৃত দেহাবশেষকে পচিয়ে সরল জৈব যৌগে রূপান্তর করছে। যেমন কি ছত্রাক, ব্যাকটেরিয়া। আর রূপান্তর করা যারা এই যে সরল জৈব যৌগগুলো আছে, সরল জৈব যৌগ এগুলোকে ভেঙে একদম অজৈব উপাদানে পরিণত করছে, নাইট্রোজেন, ফসফরাস, এগুলো কিন্তু মাটিতে মিশিয়ে দিচ্ছি। যেমন উদাহরণ হিসেবে তোমরা কি কি দেখবে, থিওব্যাসিলাস, 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 তারপরে ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, আর কি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া। এগুলা কার মধ্যে পড়ছে, রূপান্তরকের মধ্যে পড়ছে। তাহলে আমরা কি দেখলাম, বাস্তুতন্ত্রের উপাদান কটা, দুটো, একটা কি জীবজাত আর একটা অজীবজাত। অজীবজাত উপাদান কটা ভাগ আছে, 3টে, কি কি, জৈব, অজৈব এবং ভৌত। আর সজীব উপাদানেরও 3টা ভাগ আছে, কি কি, উৎপাদক, খাদক, বিয়োজক ও রূপান্তরক। উৎপাদককে কিন্তু দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা আলোকজীবী আর একটা রাসায়নিক জীবী। মাথা থাকবে, উদাহরণগুলো সহকারে ভালো করে দেখবে, 2-1বার ঘুরিয়ে বা পিছিয়ে গিয়ে ভিডিওটাকে দেখবে, আশা করি তোমরা কিন্তু এখানে পারবে। এবার পরবর্তী পার্টে যাব, ভৌত ও গ্যাসীয় উপাদানের সুনির্দিষ্ট কাজ। উদ্ভিদের ক্ষেত্রে কিরকম হবে, প্রাণীদের ক্ষেত্রে কেমন হবে। প্রথমে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, সূর্যালোক। অর্থাৎ কি, সূর্যালোক কি করছে, উদ্ভিদের খাদ্য তৈরি ও ফটোট্রপিক ও ফটোন্যাস্টিক চলন নিয়ন্ত্রণ করে। তোমরা বিজ্ঞানে অবশ্যই ফটোট্রপিক এবং ফটোন্যাস্টিক চলন করেছো। ফটোট্রপিক কোনটা, যারা আলোর উৎসের দিকে যখন উদ্ভিদ যখন কি হচ্ছে, যাচ্ছে, মানে আলোর উৎসের দিকে যাচ্ছে। ধরো জানলার সামনে একটা তুমি গাছ কেটে দিয়েছো, সূর্যালোক যেদিকে আসবে গাছ কিন্তু সেদিকে যাবে, এটা ফটোট্রপিক। আর ফটোন্যাস্টিক কোনটা, আলোর তীব্রতা কম এবং বেশি অনুযায়ী কিন্তু এরা ফুল ফোটে বা যে কোনো কাজ করে। সূর্যমুখী, যে সূর্যের আলো পড়বে ফুটে উঠবে, যে সূর্যের আলো থাকবে না আস্তে আস্তে কিন্তু বুঝে যাবে। তো এরকম একটা, এটা হচ্ছে ফটোন্যাস্টিক চলন। তো যারা উদ্ভিদের খাদ্য তৈরি ফটোট্রপিক ও ফটোন্যাস্টিক চলন নিয়ন্ত্রণ করে। প্রাণীদের ক্ষেত্রে কি হয়, চলন, ত্বকের বর্ণ গঠন এবং পরিযায়ী পাখিদের কিন্তু দিক নির্ণয়, অর্থাৎ পরিযানে কিন্তু সাহায্য করে। সূর্যালোকটা বোঝা গেল। জল কি, উদ্ভিদ মাটি থেকে কেবল কোন জলটা গ্রহণ করে বলতো, কৈশিক জল। এই কৈশিক জল কিন্তু শোষণ করতে পারে। এটি উদ্ভিদের কোষের রসস্ফীত চাপ বজায় রাখে এবং প্রাণীদের কিন্তু রক্ত সংবহন ও রেচনে কিন্তু প্রধান মাধ্যম হিসাবে কাজ করে। এরপরে কি, মাটি। মাটি কি, স্থলজ উদ্ভিদের প্রাকৃতিক বাসস্থান ও যান্ত্রিক দৃঢ়তা দেয়। এটি পুষ্টিচক্রের সংরক্ষণ কুল
বা ভান্ডার হিসাবে কাজ করে। সংরক্ষণ পুল ও সংরক্ষণ ভান্ডার কি, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে। অর্থাৎ কি, প্রকৃতির বিভিন্ন পুষ্টিমূল্য যেখানে জমা থাকে, প্রকৃতির বিভিন্ন পুষ্টিমূল্য যেখানে জমা থাকে সেটাকে কিন্তু বলা হয় হচ্ছে সংরক্ষণ পুল বা সঞ্চিত ভান্ডার। মাথায় রাখবে, বোঝা যাচ্ছে। এরপরে হচ্ছে বাতাস ও তাপমাত্রা। বাষ্পমোচনের হার, বায়ু প্রবাহের গতিবেগ ও পত্ররন্ধ্র উন্মুক্ত হওয়ার উপর সরাসরি নির্ভরশীল। আরেকবার, বাষ্পমোচনের হার, বায়ু প্রবাহের গতিবেগ ও পত্ররন্ধ্র উন্মুক্ত হওয়ার উপর সরাসরি নির্ভরশীল। তাপমাত্রা জীবদেহের উৎসেচক বা এনজাইমের কার্যকারিতা নিয়ন্ত্রণ করে। তাপমাত্রা কি করছে? জীবদেহের উৎসেচক ও এনজাইমের কার্যকারিতা নির্ণয় করছে। তাপমাত্রা যদি 50 ডিগ্রি বা তার বেশি হয় তাহলে কিন্তু এই এনজাইমগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। প্রশ্ন আসতে পারে উৎসেচক বা এনজাইম কি? অর্থাৎ এটা জীবদেহের ভিতরে থাকা এক ধরনের বিশেষ প্রোটিন যা শরীরের সমস্ত রাসায়নিক কাজ বা হজম প্রক্রিয়াকে খুব দ্রুত ঘটাতে সাহায্য করে। এবার আমরা কি দেখব? আমরা কয়েকটা জিনিস মাথার মধ্যে নিব। এবং দেখো, সূর্য থেকে আলো নিয়ে গাছ প্রথমে কি করে? খাদ্য তৈরি করে। সূর্য থেকে আলো নিয়ে গাছ প্রথমে খাদ্য তৈরি করে, এটাকে কি বলে? সালোক সংশ্লেষ বলে। এরপর কি হচ্ছে? সেই খাদ্য বা শক্তি হরিণ বা মানুষের মধ্যে কিন্তু আস্তে আস্তে স্থানান্তরিত হচ্ছে, এটাকে কি বলা হয়? শক্তি প্রবাহ। এরপরে কি? উদ্ভিদ ও প্রাণী মারা যাওয়ার পর ছত্রাক ও ব্যাকটেরিয়া তাদের দেহে পচিয়ে ফেলে, এটাকে কি বলা হচ্ছে? বিয়োজন। তারপরে বিয়োজিত অংশ থেকে পুষ্টি উপাদানগুলো নাইট্রোজেন, ফসফরাস আবার মাটিতে মিশে যায়, যা নতুন গাছ আবার মূল নিয়ে গ্রহণ করে, এটাকে বলা হয় পুষ্টিচক্র। প্রথমে সালোক সংশ্লেষ, তারপরে শক্তি প্রবাহ, তারপরে বিয়োজন, তারপরে পুষ্টিচক্র। এগুলা কিন্তু কোন অনুযায়ী সাজা বলতে পারে, বুঝতে পেরেছ? বিবৃতি ব্যাখ্যার মধ্যে আসতে পারে, ডায়াগ্রামের মধ্যে দিতে পারে। তো এই জায়গাগুলো কিন্তু লক্ষ্য রাখতে হবে। এখানে একটা ইম্পর্টেন্ট আন্তঃসম্পর্ক দেখে নাও। দেখো, সবচেয়ে বড় যে রাউন্ডটা আছে, সবচেয়ে বড় যে গোলটা আছে, এটা হচ্ছে বাস্তুতন্ত্র। তারপরে বাস্তুতন্ত্র বেশি। এরপরে কি আছে? সজীব উপাদান। বাস্তুতন্ত্রের পরে কি আছে? সজীব উপাদান। তারপরে কি আছে? খাদক। তারপরে কি আছে? সর্বভুক। অর্থাৎ এটা সবচেয়ে বেশি, তারপরে এটা, তারপরে খাদক, তারপরে সর্বভুক জীব। তো এই যে কিন্তু ডায়াগ্রাম হিসাবে আসতে পারে। তাহলে আজকের যে ক্লাসটা তোমরা করলে 1.4 ইউনিট, এখানে কিন্তু খুব বেশি যে কিছু রয়েছে তা কিন্তু নয়, কিন্তু যেটুকু আছে অথেন্টিক রয়েছে, এটাকে তোমাদের মাথায় নিতে হবে, তাহলে যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবে। কি কি আমরা জিনিসগুলো দেখলাম? আমরা দেখলাম হচ্ছে প্রথমে মূল ধারণা এবং শব্দার্থ, অর্থাৎ বাস্তুতন্ত্রের সাংগঠনিক একক নিয়ে, তার শব্দটা কি, গ্রিক শব্দ কোথা থেকে আসলো, শক্তি প্রবাহের দিক একমুখী হয়, তাই তো? তারপরে কি শক্তির মূল উৎস সূর্য, তারপরে শক্তির যে সূত্র 10% সূত্র কে করেছিল? লিন্ডেম্যান। বাস্তুতন্ত্রের উপাদান দুটো, অজীবজাত, জীবজাত। অজীবজাত 3 ভাগ, জীবজাত 3 ভাগ। এবার জীবজাতের ভিতরে যেটা রয়েছে আমাদের মেনলি উৎপাদক এবং সবুজী, তো এই যেটাকে অটোট্রফ বলছে, এটাকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, আলোকজীবী, রাসায়নিক জীবী। তারপরে আমাদের বিয়োজন এবং রূপান্তরের মধ্যে সূক্ষ্ম পার্থক্য দেখলাম। ভৌত ও গ্যাসীয় উপাদানের সুনির্দিষ্ট কাজ দেখলাম, যেখানে সূর্যালোক, জল, মাটি, বাতাস ও তাপমাত্রা, এই পার্টটা আমাদেরকে কিন্তু পড়তে লাগলো। তারপরে আমরা দেখতে পাচ্ছি কি প্রথমে কি হচ্ছে? সালোক সংশ্লেষ, তারপরে শক্তির প্রবাহ, তারপরে বিয়োজন, তারপরে পুষ্টিচক্র, এরপরে আন্তঃসম্পর্ক দেখলাম। তো এইটুকুই পার্ট। এবার তোমরা বলো তোমরা কোথায় বুঝতে পারলে না। যদি বুঝতে না পারো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে স্যার এই জায়গাটা বুঝতে পারিনি, তাহলে তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি কিন্তু তোমাদেরকে নতুন করে আবার বুঝিয়ে দিব। বুঝতে পেরেছো? এবং তোমাদের কোন কোন বিষয়ের ভিডিও প্রয়োজন রয়েছে বা কোন কোন জিনিসগুলো বুঝিয়ে দিলে তোমাদের সুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। কোনো কয়েকটা বিষয়ের নোটসও তোমরা চাইতে পারো, সেক্ষেত্রে আমি নোটস প্রদান করবো, কিন্তু সব দেওয়া যাবে না, কয়েকটা। এবার সবচেয়ে বড় কথা, তোমরা যদি চাও আমাদের সঙ্গে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো, হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো, ফেসবুক পেজে জয়েন হতে পারো, বুঝতে পেরেছো? আর ইউটিউব চ্যানেলে তোমরা যদি ভিডিওটি প্রথমে থেকে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেওয়া নোটিফিকেশন বেলটি ক্লিক করে রেখো পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর যারা যারা অনলাইন বা অফলাইনে টিউশন করতে চাও বা আমার কাছ থেকে পেড নোট দিতে চাও, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো। ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার নাম্বার দেওয়া থাকবে। সকলে ভালো থাকো, ভিডিওটা খুব ভালো করে অবজার্ভ করো। আশা করি এই ইউনিট থেকে আসা যে কোনো প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে। টাটা, বাই বাই।